এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমেই ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1870 জন ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 7398 জন। 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 24,804 জন, যা বিগত 18 বছরের মধ্যে সর্বোচ্চ হিসেবে ডেঙ্গুতে মারা গেছেন 18 জন, বেসরকারি হিসেবে ডেঙ্গুতে মারা গেছেন 49 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে অতিরিক্ত আইজিপির স্ত্রীসহ 2 জন ও খুলনায় 2 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন কুরেশির স্ত্রীর মৃত্যু হয়েছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা গেছেন আরও 1 জন। খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্র এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু সেলগুলোতে জ্বরের রোগীর ভিড়। রক্তরোগ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বরের রোগীদের প্ল্যাটিলেট 1 লাখের নিচে নামলে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ফলো আপ প্রয়োজন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জ্বর হলে তার ডেঙ্গু কিনা তা শনাক্তে রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল। বাচ্চার যেহেতু জ্বর, তো ভাবলাম যে ডেঙ্গু আছে কিনা, এই জন্য আমরা ডাক্তারের কাছে নিয়ে আসছি। ডেঙ্গু সেলে চিকিৎসকরা প্রয়োজনীয় কাউন্সেলিং করে জানাচ্ছেন কখন একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হবেন। যেগুলোর কোনো নাই, উপসর্গ নাই, শুধু জ্বর, তাদেরকে আমরা কিছু প্রাথমিক চিকিৎসা করি। পালসটা, ব্লাড প্রেশারটা দেখি, পালসটা দেখি, টেম্পারেচারটা দেখি। রক্তরোগ বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষের শরীরে 1.5 লাখ থেকে 4.5 লাখ প্লাটিলেট স্বাভাবিক। এমনকি ডেঙ্গু আক্রান্তদের প্লাটিলেট 50,000-এ নেমে আসলেও আক্রান্তের শরীরে র্যাশ, বিভিন্ন স্থান দিয়ে রক্তক্ষরণ সহ অন্যান্য উপসর্গ না থাকলে সব রোগীর প্লাটিলেট দেবার প্রয়োজন নেই। তবে ডেঙ্গু রোগীদের প্লাটিলেট 1 লাখের নিচে কমার প্রবণতা থাকলে চিকিৎসকের নিয়মিত ফলো আপ প্রয়োজন। কালকে টেস্ট করাইছি, তখন একটা আসছে 30,000 আর একটা আসছে 40,000। তারপর আবার রাত্রে টেস্ট করাইছি, তখন আসছে 1,80,000। এখন ডাক্তার বলতেছে যে এত তাড়াতাড়ি এইটা বাড়তে পারে না। তারপর আর একটা টেস্ট দিছে। 1 লাখের নিচে নেমে আসলে আপনি একটু ভালো মতো ফলো আপ করেন, একটু কেয়ারফুল থাকেন, যাতে প্লাটিলেটটা আরও কমে না যায়। একটু অবজারভেশনে থাকেন, বাসায় থেকেই চিকিৎসা নেন। কোনো পেশেন্টের যখন প্লাটিলেট কাউন্ট 50,000 হবে এবং তার যখন কোনো ব্লিডিং থাকবে না, পার্পল র্যাশ থাকবে না, হাই ফিভার থাকবে না, প্লাটিলেট ট্রান্সফিউশনের দরকার নেই। হেমাটোলজিস্টরা বলছেন, ডেঙ্গু ছাড়াও বিভিন্ন কারণে প্লাটিলেট কমতে পারে। আর একবার প্লাটিলেট দেবার পর আক্রান্তদের প্লাটিলেট বৃদ্ধি বা কমার বিষয়টি স্থির হতে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু জ্বরের জন্য রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি শাহাবুদ্দিন কুরেশির স্ত্রী সৈয়দা আক্তার জাহান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। 1991 সালে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার হিসেবে শিক্ষানবিশ সময়কাল শেষ করার পরপরই শাহাবুদ্দিন কুরেশি ভালোবেসে বিয়ে করেন খালাতো বোন সৈয়দা আক্তার জাহানকে। 3 ছেলে 1 মেয়ের জননী চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মেয়ে সৈয়দা আক্তার জাহান থাকতেন স্বামী এডিশনাল আইজিপির সরকারি কোয়ার্টার মেঘনায়। সেখানেই ডেঙ্গু আক্রান্ত হন মঙ্গলবার। তীব্র জ্বর নিয়ে ভর্তি হন পাশের রাজারবাগ পুলিশ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে নেওয়া হয় পান্থপথ সমরিতা হাসপাতালে। অবস্থার দ্রুত অবনতি হলে গতকাল তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। রোববার দুপুরে সেখানেই মৃত্যু হয় তার। চিকিৎসকদের দাবি, স্কয়ার হাসপাতালে নেয়ার সময় রোগীর যে অবস্থা ছিল তাতে চিকিৎসকদের তেমন কিছুই করার ছিল না। আমরা যখন রিসিভ করি পরদিন সকাল 10:30টায়, তখন উনি ছিলেন ডেঙ্গু শক সিন্ড্রোমে, উইদাউট এনি রেকর্ডেড ব্লাড প্রেশার। ওনার লাংস কাজ করে না, ওনার হার্ট পার্শিয়ালি কাজ করতো, ওনার কিডনি কাজ করে না, ওনার লিভারে ভালোভাবে কাজ করে না এই সময়, প্লাস ব্লাডের যে রক্ত জমার যে সিস্টেম সেটাও কাজ করে না। এই সব মিলিয়ে হলো ডেঙ্গু শক সিন্ড্রোম উইথ মাল্টি অর্গান ফেলিওর। এটাতে নর্মালি প্রগনোসিস ভেরি পোর। এটা ওনাদের বলা সত্ত্বেও ওনারা নিয়ে আসেন এখানে। সন্ধ্যার পর থেকে ওনার ব্লাড প্রেশারটা স্লোলি ইমপ্রুভ করার চেষ্টা করতে থাকে।
এবং এটা 110 পর্যন্ত উঠে সিস্টোলিক ব্লাড প্রেশারটা উইথ অল সাপোর্ট। আজকে ভোর 5টার থেকে তার ব্লাড প্রেশার আবার ফল করা শুরু করে, ইউরিন আউটপুট ফল করা শুরু করে। আলটিমেটলি 11:30 উনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে থাকা শাহাবুদ্দিন কুরেশি সোমবার সকালে দেশে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশের চিকিৎসক এবং নার্সরা মানবিকতার এক অনন্য সাধারণ উদাহরণ রচনা করেছেন। ছুটি তো বাতিলই হয়েছে, দায়িত্ব পালন করতে হচ্ছে দিনরাত। চিকিৎসকরা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত আছেন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রাজধানীর সব সরকারি হাসপাতালেই কি আউটডোর কি ওয়ার্ড, সবসময় রোগীদের বাড়তি চাপ। ডেঙ্গুর প্রাদুর্ভাবে সেই চাপ বেড়েছে অনেক। সরওয়ার্দী হাসপাতালও তার ব্যতিক্রম নয়। 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 55 জন। আগে থেকে আছেন 300-রও বেশি ডেঙ্গু রোগী। তার বাইরে ডেঙ্গু সন্দেহে আসছেন অনেকে। একদিকে তাদের পরীক্ষা, অন্যদিকে ডেঙ্গু শনাক্তদের চিকিৎসা। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে নাকাল অবস্থা চিকিৎসক ও নার্সদের, কিন্তু কাউকেই ফিরিয়ে দিচ্ছেন না তারা। এখন দুর্যোগময় একটা অবস্থা, যার কারণে আমরা যতই কষ্ট হোক আমরা রাখছি, কিন্তু ওই কমিটমেন্টের যে রোগীদের যে সন্তুষ্টির জায়গাটা আমরা পুরোপুরি ফিল করতে পারছি না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে চিকিৎসক এবং আমরা ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং নার্স চেয়েছি। আমরা যদি আসে নিশ্চয়ই আমাদের কাজের অনেকটা সুবিধা হবে। ডেঙ্গুর পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চিকিৎসক ও নার্সদের ছুটি মিলছে না। এরই মধ্যে ঈদের ছুটিও বাতিল হয়ে গেছে অনেকের। রোগী প্রতিদিনেই বাড়ছে এবং আমাদের ঈদের সময় যেতে যেতে মনে হয় 500-তে পরিণত হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যেই ডাক্তার আছে, যেই নার্স আছে, এগুলো দিয়ে আমাদের সামাল দিতে হচ্ছে। এই জন্য খুব কষ্ট হচ্ছে। আমাদের নার্স, ডাক্তার এবং মেডিকেল যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এরা আসলে অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেকেই আমাদের ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছে। আমি যখন রাত 3টে যাচ্ছি তখনও কর্মচারীরা শিশু ওয়ার্ডে হলো মশারি টাঙানোর টানানো হচ্ছে। তারা প্রত্যেকে ওটা ডেডিকেটলি আমরা কাজ করছি। তবে সামান্য জ্বরেই ডেঙ্গু আতঙ্কে না ভোগার অনুরোধ জানিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সরওয়ার্দী হাসপাতাল। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগও সচেষ্ট আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটকালে লন্ডন থেকে নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন তিনি। লন্ডনের সেন্ট্রাল হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এবং দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহের কথাও উল্লেখ করেন। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ও 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়েস্টমিনিস্টারের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বেতবুনিয়াতে উপগ্রহ কেন্দ্র তৈরি করে দিয়ে গেছেন। জাতির পিতা বেতবুনিয়াতে উপগ্রহ কেন্দ্র তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আমরা আজকে স্যাটেলাইট উৎক্ষেপণ করছি বঙ্গবন্ধু বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ। তিনি আরও বলেন, বিদ্যুৎ 1996 সালে 1600 মেগাওয়াট ছিল। আজ আমরা 22,000 মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং আজকে 94% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। যেখানে যেখানে গ্রিড লাইন নেই, সোলার প্যানেল আমরা দিয়ে বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। তার প্রতিটি ঘর আমরা আলোকিত করব। কিছুদিন ধরে আপনারা জানেন যে একটা ডেঙ্গুর প্রভাব। আমি সাথে টেলিফোনে কথা বলেছি আমাদের নেতা কর্মীদের সাথে, সবাইকে নামিয়ে দিয়েছি। আমাদের সরকারের সাথে সাথে প্রশাসনের সাথে সাথে আমাদের দলের নেতা কর্মীরাও নেমে পড়েছে। পরিচ্ছন্নতা অভিযান চলবে। জনগণকেই সম্পৃক্ত করেই আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ডেঙ্গু আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে, কাজে পরীক্ষা করবার জন্য একেবারে বিনা পয়সায় আমরা
যাতে পরীক্ষা করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে। আর বেসরকারি হাসপাতালগুলির জন্য একটা টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটুকু তাদের খরচ পড়ে সে 500 টাকা, এর বেশি নিতে পারবে না। গুজবে তিনি ভীত বা সন্ত্রস্ত নন। তিনি স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু সোনার বাংলা একদিন অনেক দূর এগিয়ে যাবে। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবারে শোকের মাস আগস্ট, বঙ্গবন্ধুই সোনার বাংলাদেশ। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাত্র 3.5 বছর পেয়েছিল বাংলাদেশ। এই কম সময়ে শাসনামলে প্রায় শূন্য অর্থনীতির দেশকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে যান বঙ্গবন্ধু। শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শাসন আমল নিয়ে বিশেষ ধারাবাহিকের 4র্থ পর্বে বঙ্গবন্ধু জাপান সফর নিয়ে রিপোর্টে জানাচ্ছেন কাজী ইমদাদ। জাপান সরকারের আমন্ত্রণে 1973 সালের অক্টোবরে বাংলাদেশের পরম বন্ধু দেশ জাপান সফরে যান বাংলাদেশের জাতির পিতা। স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালির বীরত্বের প্রতি শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্বাগত জানায় জাপান। জাপান ছিল বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর অন্যতম। 1972 সালের 10 ফেব্রুয়ারি দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মেয়ে শেখ রেহানা এবং ছোট ছেলে শেখ রাসেলও ওই সফরে বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন। জাপানে বঙ্গবন্ধুকে স্বাগত জানায় সেদেশের হাজার হাজার শিশু কিশোর। জাপানের ক্ষুদে এই স্কুল শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের জাতির পিতার সম্মানে জাপানের ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সফরে বাংলাদেশ পুনর্গঠনে জাপানের প্রধানমন্ত্রী কোকাই তানাকা বাংলাদেশের জন্য জাপানি মুদ্রায় 9,000 মিলিয়ন ইয়েন বরাদ্দ দেন। ঐতিহাসিক সে সফরে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জাপান সরকার যমুনা নদীর উপর একটি বহুমুখী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করে। পরে যমুনা সেতু নির্মাণে জাপানের সহযোগিতা সংস্থা জাইকা বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। সেই সেতু নির্মাণের পর নাম হয়েছে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আনোয়ার সিমেন্ট ওয়াট পরিক্রমা। ভাঙার রাস্তার বিভিন্ন দোকানে দখলে ফুটপাত, রয়েছে পানি সংকটও। নতুন করে যোগ হওয়া ডেঙ্গু আতঙ্কে দিন কাটছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুর 13 ও 14 নম্বর সেকশনের বাসিন্দাদের। চ্যানেলের ওয়ার্ড পরিক্রমার 5ম পর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মিরপুর 13 নম্বর সেকশন। এই সেকশনের বি ও সি ব্লকের প্রায় সবকটি রাস্তাই প্রশস্ত। পাশাপাশি টিনশেড কলোনির অধিকাংশ রাস্তাই ভাঙা আর এবড়োখেবড়ো। বিভিন্ন ব্যবসায়ীদের দখলে গেছে ফুটপাত। ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের 13 ও 14 নম্বর সেকশনের পথচারীদের প্রধান সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। রাস্তাঘাটও ঠিক করছে না, এখনো ঠিক হয়েছে না। কবে ভাঙিছে? রোজারও আগে। রাস্তা ভাঙচুর কিংবা কাজ কাম করতেছে না। এরপরে যখন গরু বাছুর হাট বসবে, ওখান তো মশা মনোরঞ্জন আরো দ্বিগুণ মশা এই জায়গায় বসবাস করবো। চলাফেরা আমাদের অসুবিধা হয়, এই বিধায় মনে করি রাস্তাটা ঠিক করা উচিত। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপ আর নোংরা পানি দূষিত করছে পরিবেশ। এই এলাকায় আপনার ময়লা আবর্জনা বেশি, এখানে খুব বেশি ময়লা জমে আর মানুষও ময়লা ফেলে, পরিষ্কার ওইভাবে করা হয় না। রয়েছে পানির সংকট। সম্প্রতি যোগ হওয়া ডেঙ্গু মশার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। মশার উৎপাদন এত বেশি গেছে, মানে ঘরেও থাকা যায় না, দিনের বেলাও না রাতের বেলাও না। কয়েক সপ্তাহ যাবত কোনো পানি নাই আমাদের এই যে এলাকায়। আসে
আবার হঠাৎ চলে যায়। ডিসেম্বরের মধ্যে ভাঙা রাস্তা মেরামতের পাশাপাশি রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করবে স্থানীয় কাউন্সিলর। তবে সবার সহযোগিতায় ডেঙ্গু মশা নিধন সম্ভব বলছে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমাদের রাস্তাঘাটগুলো আপনারা দেখেছেন, আমাদের সি ব্লকের কিছু রাস্তার কাজ বাকি আছে যেগুলি টেন্ডারের অপেক্ষা আছে। খুব সহজে এগুলো টেন্ডার হবে এবং আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে কাজ করছি। পানির সংকট সমাধানেও আলোচনা চলছে ওয়াসার সাথে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এসএ গেমসকে সামনে রেখে ঢাকায় অনুশীলন ক্যাম্পে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 10 জন অ্যাথলেট। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন। তাদের চিকিৎসা ব্যয় বহন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অনুশীলন ক্যাম্পের পরিবেশ পরিচ্ছন্ন কাজ শুরু করেছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্স। রিপোর্টে জানাচ্ছেন তামান্না তানজিনা। ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলো। সেই সাথে নানা রকম সংকট তো আছেই। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 25,000। বাদ যাননি অ্যাথলেটরাও। ডিসেম্বরে এসএ গেমসকে সামনে রেখে জুলাইয়ের মাঝামাঝিতে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে এসেছেন প্রায় 4টি ইভেন্টের অ্যাথলেটরা। সপ্তাহখানেকের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। জুলাই শেষ হতে না হতেই সেই সংখ্যা পৌঁছেছে 10-এ। তাদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন, বাকিদের দেখভাল করছেন সতীর্থ রায়। না আসার পর আমরা কিছুদিন প্র্যাকটিসে ছিলাম, থাকার পর তো হঠাৎ করে আজকে 4 দিন যাবত হসপিটালে আছি। জ্বর 5 দিন যাবত জ্বর, তো যেদিন জ্বর ছিল ওই দিন আনে নাই, তারপর দিন সকালে এখানে নিয়ে আসছে আমাদের। এখন আমার অবস্থা আগে অনেক খারাপ ছিল, এখন তাও কোনো রকম একটু সুস্থ, বেশি সুস্থ না। ব্লাড টেস্ট নিচ্ছে বারবার, আর প্লেটলেট বারবার বাড়তেছে, বাড়ে নাই একবারও, শুধু কমে আসতেছে আর বলতেছে থাকো সুস্থ হয়ে যাবা। সবাই তো মিথ্যা সান্ত্বনা দিবেই। অ্যাথলেটদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে হাসপাতালগুলো। 3 মাস পরেই এসএ গেমস। এই সময়ে তাদের সেরে ওঠা কতটা সম্ভব তা জানিয়েছেন চিকিৎসক। ওনার অবস্থা ওর প্লেটলেট কাউন্টটা একটু বেশি ফল করেছে। যাই হোক, ব্লাড পিকচারটা একটু ডিফারেন্ট আদার থেকে। কিছুটা তার হার্টে ইনভলভমেন্ট আছে, প্যানক্রিয়াসে ইনভলভমেন্ট আছে। সো এই জন্য আইসিইউতে ভর্তি ফর প্রপার মনিটরিং। তো আশা করা যায় ইনশাল্লাহ যদি সব কিছু ব্যালেন্স থাকে অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওরা খেলাধুলায় ফিরে যেতে তো আরও ইট উইল টেক হাফ অফ এ মান্থ, 15 থেকে 20 দিন তো লাগবে, কারণ ফিজিক্যাল ফিটনেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কেউ একদিনের জ্বরেও কাহিল হয়ে যায়, কেউ আবার 20 দিনের জ্বরেও দেখা যায় যে কাহিল হচ্ছে না। সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালাইজড, ডিপেন্ড করবে সে কীভাবে খাওয়া দাওয়া করছে, সে কীভাবে তার লাইফস্টাইল লিড করছে এটার উপর। দেরিতে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও মহিলা কমপ্লেক্স। ওটা একটু ডেঙ্গু প্রবণ এরিয়াই বলবো, কারণ গাছ টাছ অনেক প্রচুর আছে। আর সেটা আমরা এখন যেটা হচ্ছে যে কিছু ব্লকেজ আছে, ড্রেনে কিছু ব্লকেজ আছে, ওটা আমরা সবাই মিলেই আর কি এটা পরিষ্কার করার চেষ্টা করছি। ইনডোরে প্রতিদিন স্প্রে দিচ্ছি, তারপর সারাদিন কয়েল জ্বলছে, সুইমিংয়েও তাই, আমার অফিসেও তাই। ইভেন পরীক্ষামূলকভাবে ওই যে মসকিউটো কিলার যে ল্যাম্পটা, ওটাও আমি। ঈদের ছুটি শুরু হয়েছে অ্যাথলেটদের, ফিরবেন 18 আগস্ট। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার 2 মেয়র এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ডেঙ্গু মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজধানী শান্তিনগর মোড়ে পরিচ্ছন্নতা অভিযানে ওবায়দুল কাদের বলেন, দায়িত্বশীলদের এমন কোনো কথা বলা যাবে না যাতে জনমনে বিভ্রান্তি কিংবা আতঙ্ক ছড়ায়। সকলকে কথাবার্তায় সমন্বয় রাখতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগস্ট মাসে অপশক্তিদের অপতৎপরতা বেড়ে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবেলায় যখন সবাই ব্যস্ত তখন যেন কোনো অপশক্তি কোনো ঘটনা ঘটাতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। এমন কোন বিষয় একজন বলবেন না যাতে করে আজকে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়। এই গোটা ডেঙ্গুতে আমাদের ব্যস্ত রেখে এই অপশক্তি যাতে বাংলাদেশে কোন রক্তাক্ত ট্র্যাজেডি ঘটাতে না পারে, সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির কারণে মশার ওষুধের কোনো কার্যকারিতা নেই।
জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল বলেন, এখন নতুন করে মশার ওষুধ আনা হলে আরও দুর্নীতি হবে। এই অবস্থায় বিদেশ ভ্রমণ ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেয়া বিভিন্ন বক্তব্যের কারণে স্বাস্থ্যমন্ত্রীরও তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। যখন ডেঙ্গু চরম আকার ধারণ করছে, তার আগে বিদেশে যাওয়ার আগে উনি বললেন যেটা এডিস মশানিকালকে রোহিঙ্গাদের মতো। কত বড় অমানবিক হলে, কত বড় অমানুষ হলে এই ধরনের কথা একজন মন্ত্রীর মুখ দিয়ে আমরা শুনতে পাই। মশার যে ওষুধ, একটা হচ্ছে মশার ওষুধ নাই, কার্যকর হচ্ছে না, হবে কোত্থেকে? যে দুর্নীতি তারা করে তাতে তো আপনার মশার ওষুধ কার্যকর হওয়ার কথা নয়। এখন নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি হবে। দুটো ওষুধ আপনার যেটা একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডে, সেই দুটো ওষুধ নাকি আনা হচ্ছে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে টেক্সাসের ওয়ালমার্টে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে অন্তত 20 জন নিহত হয়, আহত হয় আরও 26 জন। হামলার ঘটনায় এক শ্বেতাঙ্গ যুবককে আটক করেছে টেক্সাস পুলিশ। এরপরই ওহিওর ডেইটনে বন্দুক হামলায় 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 16 জন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়। সাবরিনা হাসানের রিপোর্ট। স্থানীয় সময় সকাল 10:30টার পর ক্রেতা সমাগমে মুখর টেক্সাসের এল পাসোর ওয়ালমার্টে হঠাৎই বন্দুকধারীর এলোপাতারি গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারান 20 জন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ওয়ালমার্টে হামলায় মেক্সিকোর 3 জন নিহত হয়েছেন বলে দাবি দেশটির প্রেসিডেন্টের। গোলাগুলির ঘটনায় 6 মিনিট পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে। ওই ঘটনায় প্যাট্রিক ক্রুসিয়াস নামে এক শ্বেতাঙ্গ যুবককে আটক করেছে টেক্সাস পুলিশ। 21 বছর বয়সী প্যাট্রিক ডালাসের বাসিন্দা। হামলাকে টেক্সাসের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বলেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। হামলাকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালেন। এই মুহূর্তে ঘৃণ্য অপরাধটির কারণ জানাই আমাদের মূল লক্ষ্য। যত দ্রুত সম্ভব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। টেক্সাস হামলার পরই ওহাইওর ডেটনে একটি বারের বাইরে ব্যস্ততম সড়কে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়েছে। ভয়াবহ হামলায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন 2 অঙ্গরাজ্যে বন্দুক হামলার উদ্দেশ্য তদন্ত করতে পুলিশের সাথে যোগ দিয়েছে এফবিআই। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ফ্রান্সের প্রথম ব্যক্তি হিসেবে জেট চালিত হভারবোর্ড ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন ফ্রান্সের ফ্রাঙ্কি জাপাতা। ফরাসি এই আবিষ্কারক ফ্রান্সের স্যাঙ্গেট থেকে উড্ডয়নের 20 মিনিট পর ইংল্যান্ডের সেন্ট মার্গারেট বে উপকূলে অবতরণ করেন। 35 কিলোমিটারের যাত্রাপথে তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 190 কিলোমিটার। একবার তেল ভরলে জাপাতার হভারবোর্ডটি একটানা 10 মিনিট উঠতে পারে, আর তাই মাঝে একটি স্থানে নৌকায় অবতরণ করে ইঞ্জিনে তেল ভরে নেন। এর আগে জাপাতা গত 25শে জুলাই একইভাবে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করলেও মাঝে তেল নেওয়ার সময় পানিতে আশ্রয় পড়েন। গত 14 জুলাই ফ্রান্সের প্যারিসে ঐতিহ্যবাহী বাস্তিলদের কুচকাওয়াজে নিজের জেট চালিত হভারবোর্ড নিরাপত্তারক্ষীর বেশে উড়ে বেড়ান ফ্রাঙ্কি জাপাতা। এবারে আনোয়ার সিমেন্ট শিট কৃষি সংবাদ। মৌলভীবাজারে পাহাড়ি এলাকায় ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। অল্প খরচে বেশি লাভ হয়, বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করার কথা ভাবছেন অনেকেই। মৌলভীবাজার থেকে এম এস সালামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট 2017 সালে পরীক্ষামূলকভাবে ড্রাগন ফলের চাষ শুরু করে।
চাষে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন না থাকায় এতে লাভ হয় বেশি। শুধু সময়মতো পরিচর্যা করলে এর ভালো ফলন পাওয়া যায়। এটা দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে, আমরা দেখাই। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, কাঠবিড়ালি কিন্তু এই ফলটা এখনো ধরে নাই। এই ফলটা দেখার জন্য অনেক লোক আসে। গাছের গুঁড়োটা তেমন সুন্দর করে রাখা লাগে, এমন যাতে পোকামাকড় এই গাছের গুঁড়িটা নষ্ট না করতে পারে। ঔষধি গুণাবলী সমৃদ্ধ এই ড্রাগন ফল চিকিৎসা বিজ্ঞানে এক মূল্যবান সম্পদ। এই প্রথম আমরা এটা চাষ করেছি এবং আমরা যেখানে দেখছি যে প্রচুর পরিমাণে ফল আসছে। এই ফলের আরেকটা সুবিধা হলো যে এখানে তাপমাত্রা বেশি হলেও সমস্যা নাই, বৃষ্টি বেশি হলেও সমস্যা নেই, মানে আবহাওয়াগত যে কোনো পরিবর্তনে এই ফলটা মানিয়ে নিতে পারছে। পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ড্রাগন ফল চাষে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে তদারকি এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে জানাচ্ছে কৃষি বিভাগ। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র থেকে আমরা এই বাড়ি ড্রাগন ফ্রুট টিলার পাদদেশে লাগিয়ে এবং সমতল ভূমিতে লাগিয়ে যে সফলতা পেয়েছি তা আমরা কৃষকদের মাধ্যমে ফার্মার্স ট্রেনিং এবং মাঠ দিবসের মাধ্যমে আমরা তাদেরকে দেখিয়েছি এবং তারা অনুপ্রাণিত হয়েছে এবং তারা এই ফলটা চাষাবাদের ব্যাপারে তারা আগ্রহী হয়েছে। কৃষি সম্প্রসারণ কার্যক্রমের আওতায় কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া গেলে ড্রাগন ফলের উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের উত্তর বন বিভাগের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘি ময়দানে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এতে মানুষের আগ্রহ এবং চারা কেনার উৎসাহ দেখে দারুণ খুশি আয়োজকরা। আগামীতে আরও বড় পরিসরে এবং দীর্ঘমেয়াদে মেলা করার চিন্তা করছেন তারা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামান রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন। 17 দিনব্যাপী এবারের মেলায় 3 লাখেরও বেশি চারা বিক্রি হয়েছে। অর্ডার পাওয়া গেছে আরও 1 লাখের বেশি। মেলা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ঘরে আমরা শোপিস রাখতাম আগে, হ্যাঁ, এখন যদি সেই জায়গায় যদি আমরা একটা অর্নামেন্টাল গাছ রাখি তাহলে কিন্তু আমরা অক্সিজেনটাও পেলাম, পাশাপাশি আমার ড্রয়িং রুমটা একটু সৌন্দর্যবর্ধন হলো। গরম যেভাবে হার বাড়তেছে, গাছ লাগানোর জন্য মানুষ অনেক গাছ লাগাতে উদ্যত হচ্ছে। এক তো শখ, দ্বিতীয়ত পরিবেশ রক্ষা হবে। আর গরম মানে ছাদে তো এমনি ছাদের উপর যারা উপরের ফ্লোরে যারা আছে তাদের তো গরম, তো গাছের ছায়া থাকলে একটু ঠান্ডাও থাকবে। আমরা তো আসলে গাছের প্রতি এতটা সচেতন না, এরপরও চেষ্টা করি যতটুকু সম্ভব হয় লাগানোর জন্য। শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বৃক্ষরোপণ অভিযান, গ্রাম পর্যায়েও বাড়ছে বৃক্ষরোপণের আগ্রহ। আপনি দেখবেন এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাজারের পাশে ছোট্ট একটা চারার হাট বসে, এবং এই চারার হাটটা আমার মনে হয় সাধারণ মানুষ যেভাবে চারা বিক্রি করছে একইভাবে শহরের মানুষও তার জায়গা নেই কিন্তু তার স্বল্প পরিসরে সে চারা লাগাচ্ছে। সুস্থ স্বাভাবিক পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন বৃক্ষমেলার সহযোগী চট্টগ্রাম জেলা প্রশাসক। জনগণের যে চাহিদা তাতে তাদের দাবি আরও 13 দিন বাড়িয়ে এটাকে 1 মাস করা। আমি আশা রাখি যারা গাছ কিনেছেন গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, আর এমনভাবে পরিচর্যা করবেন যাতে গাছের সাথে সাথে এডিস মশার বংশ বিস্তার না ঘটে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবারের মেলায় ফলদ বনজ গাছের চারার সঙ্গে বাসাবাড়ির ভেতরে পরিবেশসম্মত অর্নামেন্টাল চারাও ব্যাপক হারে বিক্রি হয়েছে। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 3 পয়েন্ট বেড়ে 5172 পয়েন্টে দাঁড়িয়েছে, তবে কমেছে অধিকাংশ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হয়েছে 352টি কোম্পানির 463 কোটি 85 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 17 কোটি 30 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 152টির, কমেছে 167টির, আর অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানি শেয়ারের দাম। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।